আজ 16 এপ্রিল জানাবো আজকের গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। প্রথমেই জেনে নেব শিরোনাম। পয়লা বৈশাখের নরমে গরমে দিলীপকে নিশানা কুণালের। ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য। সুপ্রিম কোর্টের ডিএর মামলা শুনানি পেছাতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষ। সম্রাট শপথে দেশের 16 রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রী, অধিকাংশই দলবদল। এবার ঘরে বসেই ভোট, বয়স্ক ও বিশেষভাবে সক্ষমদের জন্য নতুন ব্যবস্থা কমিশনের। ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে তৃণমূল সরকার। নববর্ষের মোদির খোলা চিঠিতে পরিবর্তনের ডাক। নববর্ষে মোদি ও মমতার শুভেচ্ছা। বাংলার পোস্ট প্রধানমন্ত্রীর, নিজের গান শেয়ার তৃণমূল সুপ্রিমোর। শুভেন্দু অধিকারীর রোড শোতে হাতাহাতি, কমিশনে নালিশ জানাবেন শুভেন্দু। ফালাকাটায় শাহ, শিলিগুড়িতে রোড শো করলেন মমতা। ফলতায় স্কুল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার আইটিবিপি জওয়ানের দেহ। পয়লা বৈশাখের শোভাযাত্রা স্কুল পড়ুয়ারা, পানিহাটিতে টিএমসি প্রার্থী নিয়ে জোর বিতর্ক। কর্মচারীদের মধ্যে বিভাজন করা হচ্ছে। বকেয়া ডিএ মামলার আজ কি হলো সুপ্রিম কোর্টে, আসছে বিস্তারিত খবরে। নতুন বছর নতুন সরকার শুভেচ্ছা জানিয়ে খড়গপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, আর প্রতিক্রিয়া দিয়েছেন বেলঘাটায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুণাল ঘোষ। জানিয়েছেন দিলীপ ঘোষকে আন্তরিক ধন্যবাদ, কারণ তিনি তৃণমূল কংগ্রেসের শুভেচ্ছা জানিয়েছেন। কারণ এই বিধানসভা নির্বাচনের পর রাজ্যে আবারও সরকার গড়বে তৃণমূল। নতুন বছরে নতুন সরকার শুভেচ্ছা জানিয়ে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আবার সরকার গড়ছেন। অমিত শাহকে আক্রমণ কুণালের। অমিত শাহ দেশের ফ্লপ স্বরাষ্ট্রমন্ত্রী, তার দায়িত্ব অভ্যন্তরীণ নিরাপত্তা। পুলওয়ামা, উরি, পাহেলগাঁও কোথাও বিএসএফ এর জওয়ান, সেনা, পর্যটকের জঙ্গলি হামলায় মারা গেছে। আর অমিত শাহ বাংলায় এসে গুন্ডাদের মতো হুমকি দিয়ে যাচ্ছে তৃণমূলকে। এক যুগে হুমায়ুন কবিরকেও ধুয়ে দেন কুণাল। হেসে গেল ফেসে হুমায়ুনের ঢোল। হুমায়ুনের ঢোল ফেটে গেছে। বিজেপি যে হুমায়ুনকে ঘিরে এসব করছে, এসব তার ফাঁস হয়ে গেছে। ভোটের মুখে ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন 2026। রাজ্য সরকার কর্মচারীদের বকেয়া ডিএ ওয়েস্ট বেঙ্গল ডিএ কেস মামলার শুনানিতে নতুন মোড়। বুধবার সুপ্রিম কোর্টের এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায় আগামী 6 মে পর্যন্ত। তবে এদিনের সংক্ষিপ্ত শুনানিতে রাজ্য সরকারের পক্ষ থেকে বকেয়া মেটানো নিয়ে যে তথ্য পেশ করা হয়েছে তাকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বান ভাস্কর ঘোষের সরাসরি অভিযোগ, সুপ্রিম কোর্টের ডাকা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য সরকার। এদিন শীর্ষ আদালতে রাজ্যের আইনজীবী কপিল সিবাল দাবি করেন, সুপ্রিম কোর্টের নিযুক্ত কমিটির পরামর্শ মানি রাজ্যের সরকার পদক্ষেপ করেছেন। তিনি আদালতকে জানান, ইতিমধ্যে প্রায় 6000 কোটি টাকা ভাতা বাবদ সরকারি কর্মচারীদের দেওয়া হয়েছে। রাজ্যে একটি স্ট্যাটাস রিপোর্ট বা কাজের অগ্রগতি খতিয়ানা জমা দেওয়া হয়েছে। বিচারপতি পি.কে. মিশ্রার বেঞ্চের জানান, ডিএ দেওয়ার প্রক্রিয়া যে শুরু হয়েছে তা স্পষ্ট। তবে বন্টন হিসাবে কোনো খামতি থাকলেও মামলাকারীদের প্রথম আদালতে নিযুক্ত কমিটির কাছে যেতে হবে। আদালত আপাতত রাজ্যের রিপোর্ট খতিয়ে দেখার জন্য সময় নিচ্ছে। রাজ্যের এই 6000 কোটি টাকা দেওয়ার দাবিতে মিথ্যাচার বলে উড়িয়ে দিয়েছেন আন্দোলনকারী সরকারি কর্মচারীদের নেতা ভাস্কর ঘোষ। তার অভিযোগ, শুনানি ঠিক শুরু হওয়ার মুখে রাজ্যে এই রিপোর্ট পেশ করা হয়েছে যাতে আদালতে তা পড়ার সময় না পায়। ভাস্করের দাবি, রাজ্য সরকার যে টাকা দেওয়ার কথা বলেছে তার প্রতিফলন কর্মচারীদের অ্যাকাউন্টে ঢোকেনি। হিসাব ও তথ্য বিস্তার গোলমাল রয়েছে। দেশের সর্বোচ্চ আদালতের রাজ্যের সরকার কিভাবে এত বড় মিথ্যে তথ্য দেয় তা ভেবে আমরা অবাক হয়ে যাচ্ছি। রাজ্যের সরকার ডিএর টাকার মেটানোর জন্য এই প্রশাসনিক কাজের জন্য যে অতিরিক্ত সময় চেয়েছিল তার বিরোধিতা করছেন ভাস্কর। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, পোর্টাল তৈরি ও সার্ভিস বুক পরীক্ষার কাজের জন্য সময় লাগছে। এর পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে ভাস্কর বলেন, সরকার যদি আমাদের উপর দায়িত্ব দেয় তবে তা খরচার অত্যন্ত অল্প সময়ে আমরা কাজ করে দেখাতে পারি এবং আসল সময় নষ্ট করে প্রতিক্রিয়াটি পিছিয়ে দেওয়ার সরকারের মূল উদ্দেশ্য। প্রথমবার বিহারে কুলসেতে বিজেপিতে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। শপথ নেওয়ার পরই এই মুহূর্তে দেশের 16টি রাজ্যের বিজেপির নিজস্ব মুখ্যমন্ত্রীর ক্ষমতায়। আরও একাধিক রাজ্যের ডিএনএর জোটের শাসক রয়েছে, যা সম্মিলিত বিরোধিতা থেকেও অনেকটাই বেশি। কিন্তু বিজেপি এই মুখ্যমন্ত্রীর তালিকাতেও রয়েছে বিরোধিতাদের ছাপ। গেরুয়া শিবির যে 16 রাজ্যের ক্ষমতায় রয়েছে সেগুলির অধিকাংশই মুখ্যমন্ত্রী পদে যারা রয়েছেন তাদের অন্য দল থেকে আসা বা বিজেপি তথ্য সংঘর্ষের আদর্শের সঙ্গে একসময় সম্পৃক্ত ছিল না। মধ্যপ্রদেশে মোহন যাদব, মহারাষ্ট্রে দেবেন্দ্র ফড়নবিস, মণিপুরে ইয়মনাম খোমচাঁদ সিং, উড়িষ্যায় মোহনচরণ মাঝি, রাজস্থানে ভজনলাল শর্মা,
ত্রিপুরা মানিক সাহা, উত্তরাখণ্ড পুষ্কর সিং ধামি, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ। এই মুখ্যমন্ত্রীদের যে অরুণাচল প্রদেশের পোমা খান্ডু কংগ্রেস থেকে আহত। 2015 সালে গোটা মন্ত্রিসভা নিয়ে তিনি বিজেপিতে যোগ দেন। হেমন্ত বিশ্ব শর্মার কংগ্রেসই অতীত সবার জানা। আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দন সোনোয়ালের একসময় আসাম গণপরিষেবাদের সদস্য ছিলেন। মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী ইয়নমান খোমচাঁদ সিং এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংও প্রাক্তন কংগ্রেসী। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ একসময় কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে খাঁটে বিজেপিতে হলেও তার ডেপুটেড ব্রেজ পাঠক একসময় কংগ্রেসী ছিলেন। এই তালিকায় নবতম সংযম সম্রাট চৌধুরী। সম্রাট ছিল একসময় লালুর আরজেডিতে। পরে তিনি যোগ দেন নীতিশ কুমারের ডিজিউতে। সেখান থেকে তিনি যান জিতৌনার মাঝি হিন্দুস্তান আওয়ান মঞ্চে। তারপর বিজেপিতে যোগদান। 2024 সালে তিনি প্রথমবার উপমুখ্যমন্ত্রী হন, এবার সরাসরি কুর্সিতে। 15 এপ্রিল ভারতের নির্বাচন কমিশন এক্স সাবেক ট্রাইটুর প্ল্যাটফর্মে একটি পোস্ট করে জানিয়েছেন যে প্রত্যেক ভোটারদের যাতে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য ঘরে বসে ভোটের সুবিধা নিশ্চিত করা হচ্ছে। পোস্টে লেখা হয়েছে, চুনাব কা পর্ব পশ্চিমবঙ্গ কা গর্ব, অর্থাৎ নির্বাচনকে পশ্চিমবঙ্গের গর্ব হিসেবে তুলে ধরা হচ্ছে। কমিশন আরও জানিয়েছে যে গণতন্ত্রকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলা জুড়ে বয়স্ক এবং বিশেষজ্ঞদের সক্ষম পিডব্লিউডি ভোটারদের জন্য বাড়ি থেকে ভোট গ্রহণের প্রক্রিয়া চলছে। এই ব্যবস্থার মাধ্যমে প্রত্যেক ভোটারদের নিজের বাড়ি বসেই আরাম করে সম্মানের সঙ্গে ভোট দিতে পারবেন। কমিশন মনে করেন বুথকে ভোটের কাছে নিয়ে যাওয়ার এই উদ্যোগ নির্বাচন কমিশনের অংশগ্রহণকে আরও মজবুত করবে। পোস্টটিতে লেখা ছিল, চুনুব কা পর্ব পশ্চিমবঙ্গ কা গর্ব, গণতন্ত্র পৌঁছে গেল দোরগোড়ায়। ঝাড়গ্রাম জেলা জুড়ে বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য বাড়ি থেকে ভোট গ্রহণ চলছে। এই সুবিধা নিশ্চিত করতে যে প্রত্যেক ভোটারদের তাদের বাড়ি থেকে স্বাচ্ছন্দ্য এবং মর্যাদার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। চুনুব কা পর্ব পশ্চিমবঙ্গ কা গর্ব, গণতন্ত্র পৌঁছে গেল দোরগোড়ায়। ঝাড়গ্রামের জেলায় জুড়ে বয়স্ক এবং বিশেষভাবে বিশেষ সক্ষম ভোটারদের জন্য বাড়ি থেকে ভোট গ্রহণ চলছে। এই সুবিধা নিশ্চিত করতে যে প্রত্যেক ভোটারদের তাদের বাড়ি থেকে স্বাচ্ছন্দ্য ও মর্যাদার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বাংলা এবং ইংরেজিতে দুই ভাষার নববর্ষের বার্তা দেন মোদি। প্রথমে পয়লা বৈশাখের বিশেষ দিনে সকলকে শুভেচ্ছা জানান তিনি। নতুন বছরের সকলের কামনা পূরণের প্রার্থনা করেন প্রধানমন্ত্রী। বাংলা নববর্ষ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই শুভেচ্ছা বার্তায় উঠে এসেছে ভৃত্যতার কথা। ভারতীয় সভ্যতার পশ্চিমবঙ্গের সংস্কৃতির আবেদনের প্রসঙ্গে জায়গা পেয়েছে। সকলের সমাজ মাধ্যমে প্রথম শুভেচ্ছা বার্তা পোস্ট করেন মোদি। সেই পশ্চিমবঙ্গবাসীদের জন্য একটি খোলা চিঠি লেখেন। তার পোস্টে রাজনৈতিক কোনো বার্তা না থাকলেও চিঠির ছত্রে ছত্রে রয়েছে তৃণমূল সরকার কি আক্রমণ, রয়েছে বিজেপির নির্বাচনের প্রতিশ্রুতিগুলির কথা। একই সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে সকলকে ভোট দিতে যাওয়ার আহ্বান করেছেন মোদি। বাংলা এবং ইংরেজিতে দুই ভাষার নববর্ষের বার্তা দেন মোদি। প্রথমে পহেলা বৈশাখের বিশেষ দিনে সকলকে শুভেচ্ছা জানান তিনি। নতুন বছর সকলের কামনা পূরণের জন্য প্রার্থনা করেন প্রধানমন্ত্রী। তার বার্তা আনন্দ ও ভৃত্যতার চেতনা সদা বিরাজমান থাকেন। সকলের সুস্থতা এবং সুখ কামনা করেন মোদি। পশ্চিমবঙ্গের সংস্কৃতি ঐতিহ্যের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি মনে করেন ভারতের সভ্যতার চেতনা গড়ে তোলা পশ্চিমবঙ্গের কালজয়ী সংস্কৃতির ঐতিহ্যের উদযাপনের উপলক্ষ নববর্ষ। মোদি তার পোস্টে যে ছবি ব্যবহার করেছেন তা জুড়ে রয়েছে রাজ্য এবং বাঙালিদের নববর্ষের ছোঁয়ার বিষয়টি। আজ পহেলা বৈশাখ, বাংলার নববর্ষ। আপামর বাঙালির কাছে এই দিনটি একটি বিশেষ গুরুত্ব রয়েছে। আজ 1432কে বিদায় দিয়ে নতুন বছর 1433কে স্বাগত। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। সমস্ত দুঃখ কষ্টকে দূরে সরিয়ে রেখে আজ থেকে আবার নতুনভাবে শুরু করতে চায় মানুষ। মন্দিরে মন্দিরে আজ ভিড়। মায়ের মন্দিরে পুজো দিয়ে আজ আবারও একটা নতুন বছরের চ্যালেঞ্জ। এই বছর নববর্ষের একটু হলেও আলাদা, কারণ এবারে রয়েছে বিধানসভা ভোট। নববর্ষের এই শুভ দিনগুলি বঙ্গবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন,
আধার ঘুচিয়ে দাও নতুন ভোরে, নতুন বছর এসো মিষ্টি করে। সকলকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সঙ্গে আজকের এই দিনটি নিজের লেখা গান ভাগ করে নিয়েছেন সকলের মধ্যে। গানটি গেয়েছেন শ্রীধারা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা গান ও সুর করা শ্রীধারা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটি গান শেয়ার করে নিচ্ছি। একই সঙ্গে তিনি আসন্ন বিধানসভা উপলক্ষে একটি ভিডিও বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তিনি সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, তৃণমূলকে জয়যুক্ত করে আহ্বান জানান তিনি। অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইংরেজি ও বাংলায় শুভেচ্ছা জানান। মোদী লেখেন, বিশেষ দিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রার্থনা করি আগামী বছরে আপনারা সব কামনা পূরণ হোক, আনন্দ ভৃতদের চেতনা সদা বিরাজমান থাকুক। আপনার সুস্বাস্থ্য এবং অনন্ত সুখ কামনা করি। ভারতের সভ্যতার চেতনা গড়ে তোলা পশ্চিমবঙ্গের কালজয়ী সংস্কৃতি ঐতিহ্যের উদযাপনের একটি বিশেষ উপলক্ষ। ভোটের আর মাত্র কয়েকদিন বাকি। ভোটের পারদ চড়তে শুরু হয়েছে ইতিমধ্যে। এবার শুভেন্দু অধিকারীর র্যালিতে রীতিমতো ক্ষুব্ধতার পরিস্থিতি তৈরি হলো। হাওড়ার বালিতে বিজেপি প্রার্থী সঞ্জয় সিংয়ের প্রচারে রোড শো করছিলেন শুভেন্দু। সেই সময় আচমকায় শুভেন্দুকে লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করেন বেশ কয়েকজন। ভিড়ের মধ্য থেকে জয় বাংলা স্লোগান উঠতে গিয়েই মাথায় দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করেন। তিনি বলতে শুরু করেন জয় শ্রীরাম। বুধবার সন্ধে এই রোড শোকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা এলাকাবাসীদের। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কেন্দ্র বাহিনী। রাজ্যের একাধিক জায়গায় প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হচ্ছে। এবার বালিতেও একই পরিস্থিতি। জয় বাংলা ও জয় শ্রীরাম পাল্টা স্লোগান শুরু করে চলল বেশ কিছুক্ষণ ধরে। রীতিমতো ক্ষুব্ধ হন শুভেন্দু। তাকে গাড়ি থেকে নামিয়ে আনা হয়, কোনো ক্রমে বের করে নিয়ে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বালির ওসির বিরুদ্ধে অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। তিনি জানেন, নির্বাচন কমিশন ওসির বিরুদ্ধে অভিযোগ জানাবো। অন্যদিকে বালি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৈলাস বলেন, শুভেন্দু অধিকারী যেমন মানুষ, তাকে সেরকমই করেছেন সাধারণ জনগণ। তিনি তো রাস্তায় মানুষের কাছে ভোট চাইতে বেরিয়েছিলেন। কই আমাকে তো কেউ চোর বা অন্য কোনো স্লোগান দিচ্ছে না। আগেও 3 বার বালি থানার এআইকে সাসপেন্ড করিয়েছেন। মানুষ সব দেখছে। আজ বাংলার নববর্ষ। রাজ্যে বাড়ছে গরমের দাপট, আর তারই সঙ্গে বাড়ছে ভোটের উত্তাপ। নববর্ষের প্রথম দিন ভোট প্রচারের বয়স্ক রাজনৈতিক দলগুলি। আগামী 23 এপ্রিল প্রথম দফা নির্বাচন, তাই ভোট প্রচারের কোনো খামতি রাখতে চাইছে না কোনো রাজনৈতিক দল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় জনসভা করছেন। আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যের জোর কদমে প্রচার করছে। তৃণমূল ও বিজেপির, কংগ্রেসের, সিপিএম সহ সব রাজনৈতিক দলের নেতা প্রার্থীরা প্রচারে ব্যস্ত। আর এসআইআর প্রক্রিয়া নিয়ে চাপাউড়ন্তর জারি রয়েছে। সব মিলিয়ে রাজ্যের ঘটনার ঘটা। ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনীর 2500-এর বেশি কোম্পানি বাংলায় এসেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তারা। দক্ষিণ 24 পরগনার ফলতাতে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। আর ভোটের জন্য আসা আইটিবিপি এর জওয়ানকে রক্তাক্ত দেহ উদ্ধার হলো ফলতার একটি স্কুল থেকে। মৃত জওয়ানের নাম কনক কোচ, বয়স 41। এই জওয়ানের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা করে তদন্ত শুরু করেছে। জানা গেছে, ভোটের কাজের জন্য আসা আইটিপি জওয়ানদের একটি দলকে রাখা হয়েছিল ফলতা দস্তিপুর হাই স্কুলে। সেখানে মৃত্যু হয় ওই জওয়ানের। পুলিশ জানিয়েছে, মৃত্যু কনক কোচ, বয়স 41, পিবি জওয়ান গ্রুপের জওয়ান ছিলেন। গতকাল রাতে স্কুলের বারান্দা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। মৃতদেহ ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছেন। প্রসঙ্গত, বাংলার এবার 2 দফা নির্বাচন হয়েছে। 23 এপ্রিল ও 29 এপ্রিল। দক্ষিণ 24 পরগনায় দ্বিতীয় দফায় নির্বাচন রয়েছে। তবে বেশ কিছুদিন আগেই এই এলাকায় টহলদারি শুরু হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের স্কুল সহ বিভিন্ন জায়গায় তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ফলতার ওই স্কুলে আইটিবিপি জওয়ানদের একটি দল রয়েছে। গতকাল স্কুলের বারান্দাতেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেল কনক কোচকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বর্তমান কলকাতার সংবাদ এখানেই শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে বর্তমান কলকাতা সংবাদের সঙ্গে।